আগে আমি তিনটা বিষয়ে কথা বলবো যেটা আমাদের এখানে আলোচনা হয়েছে। ফার্স্ট হচ্ছে হাসিবুল ভাই একটা কথা বলেছিলেন, আমার বাড়ি যেহেতু নোয়াখালীতে, বরকতুল্লাহ বুলু ভাইয়ের ব্যাপারে। তো এই জুলাই আন্দোলনে কিন্তু যদি কোনো নেতা, বিএনপির কোনো নেতা যদি পারিবারিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়, সেটা হচ্ছে বরকতুল্লাহ বুলু। উনার 35 বছরের ছেলেকে রিমান্ডে নিয়ে একটানা 17 দিন রিমান্ডে ছিল, পুরো পঙ্গু করে দিয়েছিল, এখনো কিন্তু হাঁটতে পারে না। তো এটা কি জুলাই আন্দোলনের জন্য বরকতুল্লাহ বুলুর ত্যাগ না? আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা মা তার ছেলেকে পিঠে হাত দিয়ে বলছেন যে এগিয়ে যাও। ওই সে কিন্তু সানিয়ার ছিল, বলে ভাই ছেলে, যে বাটারা, রামপুরা, বসুন্ধরার পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে এই সানিয়া জুলাই আন্দোলন। এখনো স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে যেতে পারে না, এই 18 মাস পরেও কিন্তু এখন সে স্টেশনে বদ দিয়ে হাঁটে। তো এটা কি, আমি মনে করি যে এটা তো অনেক বড় একটা ত্যাগ। আপনাকে যদি বলা হয় যে 500 কোটি টাকা দেওয়া হবে বিনিময়ে আপনার ছেলেকে পঙ্গু করে দিব, আপনি রাজি হবেন? আমি রাজি হব। তো এই ত্যাগগুলো তো আমাদেরকে স্বীকার করতে হবে যে বরকতুল্লাহ বুলু এই জায়গায় তার পরিবার এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি ভিকটিম এবং সাফারার। মানে ও তো সানিয়ার তো মরে যাওয়ার কথা, বেঁচে গেছে কেন সেটা আসলে আল্লাহর রহমত আমি মনে করি। তাকে যে পরিমাণে অত্যাচার করা হয়েছিল, পুরা হাঁটু থেকে শুরু করে পুরা শরীর থেতলে দেওয়া হয়েছিল রিমান্ডে নিয়ে, এখনো পর্যন্ত স্বাভাবিক হাঁটতে পারে না, আপনি খোঁজ নিয়ে দেখেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমাদের দেশে ইসলাম এবং ধরেন নারীরা পর্দা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই যে নির্বাচন আসলে ব্লেম গেম করার জন্য এই জিনিসগুলোকে বারবার সামনে নিয়ে আসা হয়। অর্থাৎ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের হচ্ছে মানুষের যে সবচেয়ে সেনসিটিভ বিষয় হচ্ছে ধর্ম। এই ধর্মটাকে কিন্তু আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি এককভাবে কোনো দলের কথা বলবো না, সবগুলো রাজনৈতিক দল ধর্মকে কোনো না কোনো ভাবে ব্যবহার করে নির্বাচনে ভোট, মানে ভোট আপনার নিজের বাক্সে নিতে চায়। এটা একবারে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা নির্বাচনে। তো এই নির্বাচনে আমরা যেটা বেশি দেখছি, আর সেটা হচ্ছে ধরেন নারীদের পর্দার ব্যাপারে কথা বলা হচ্ছে। আমি আপনাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে নারীরা হচ্ছে যে মুখমণ্ডল ডেকে ধরেন দুটা চোখ দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। ইসলামে কিন্তু এটার কথা বলা হয়েছে, আবার সাথে সাথে এটাও বলা হয়েছে যে মুখমণ্ডল এবং হাতের তালু, পায়ের তালু, এটা কিন্তু ফরজের, মানে আপনার সতরের নারীদের আওতা মুক্ত। অর্থাৎ যেখানে ফিতনার সম্মুখীন আছে সেখানে আপনাকে মুখমণ্ডল এটুকু দেখানো যাবে এবং সেটা দেখাতে হবেই। আপনি ভোট দিতে গেলে আপনাকে এটুকু দেখাতে হবে, এখানে ইসলামের কোনো ক্ষতি হবে না। এটা ইসলামের স্পষ্ট কোরআন শরীফের মধ্যে আছে। এটা হলো একটা। আরেকটা বিষয় দেখুন, তারেক রহমানের ধরেন নিরাপত্তা নিয়ে বারবার কথা উঠছে, একটা দল বিভিন্ন ভাবে কথা বলছেন। এটা আমি একটা কথা বলবো, দেখুন আপনি তর্কের খাতিলে না, আপনি যদি সত্যিকার অর্থে দেখেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে এখন অনেকগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলে অনেক শত শত নেতা আছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে এখন জাতীয় নেতা বলতে আপনি যদি ধরেন এক নম্বরে কে, তো এক নম্বরে নিশ্চয়ই তারেক রহমানের নাম আসবে, বড় দল হিসেবে, বিএনপির চেয়ারম্যান হিসেবে। তো উনাকে যদি ধরেন উনার জীবনের ঝুঁকি এবং উনার নিরাপত্তা আমি মনে করি সবচেয়ে বেশি শঙ্কিত। তো সেজন্য বিভিন্ন প্রোগ্রামে আমি দেখছি যে জনগণ একেবারে ধরেন উনার হুট করে স্টেজে উঠে যাচ্ছে একজন ছবি তোলার জন্য, একজন ইয়ের জন্য। এটাতে আমরা বিচলিত এবং আমরা শঙ্কিত যে সত্যিকার অর্থে উনার নিরাপত্তা এই সরকার দিতে পারছে না ওইভাবে। আমি মনে করি উনার আরো নিরাপত্তা পাওয়ার উনি যোগ্য। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু এভাবে না হলে একদিন নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আর একটা নেতা কিন্তু একদিনে তৈরি হয় না। আপনি চাইলে একটা তারেক রহমান করতে পারবেন না, চাইলে একটা খালেদা জিয়া করতে পারবেন না, চাইলে একজন জিয়াউর রহমান সৃষ্টি করতে পারবেন না। এটা কিন্তু সময়ের প্রয়োজনে একটা প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু একটা নেতা তৈরি হয়। আপনারা দেখেছেন যে তারেক রহমান যখন দীর্ঘ কারাবাসের পরে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের মানুষ তাকে ওই দিনটা কিভাবে গ্রহণ করেছে। ওই দিনই কিন্তু বাংলাদেশের মানুষের নেতা হয়ে গেছেন তিনি। আমি ছোট দল করি, আরেকজন বিরোধী দল করে, হ্যাঁ ভাই সবই ঠিক আছে, কিন্তু আপনাকে বাস্তব সত্যটুকু মেনে নিতেই হবে। ওই দিন বাংলাদেশে বিশ্বের মানে এমন কোন রেকর্ড নাই যে একটা নেতা আসছে তার গতিবিধি এতজন লোকে ফলো করবে, যে উনি আসছেন কোথায়, নামছেন কোথায়, কি করছেন। ওই 50 লক্ষের অধিক লোক হয়েছে ওই জনসভায়। আরেকটা দেখুন বেগম খালেদা জিয়া, এই যে আমার পিছনেই দেখবেন যে উনার জানাজার ছবিটা আছে। তো এটা কিন্তু চাইলে আপনি তৈরি করতে পারবেন না। আপনি মারা যাবেন, আপনার জানা যায় 1.5 কোটির উপরে লোক হবে। তো এই ইতিহাসগুলোকে তো আপনাকে স্মরণ রাখতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমার বেগম খালেদা জিয়ার জীবন থেকে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা অনুপ্রাণিত হয়েছি, আমি সবচেয়ে বেশি যেটা শিক্ষা নিই, সেটা হচ্ছে আমি অন্তত এরকম না হলেও, এর থেকে ছোট হলেও যেন আমি অন্তত মানে ধর মানসম্মত একটা জানাজা পাই আমার মৃত্যুর পরে। এটাই হচ্ছে আমার রাজনীতির সফলতা। আমি মনে করি প্রত্যেকটা রাজনীতিবিদের এই লক্ষ্যটা যদি থাকা উচিত হয়,
কারণ আমি এখন চেয়ারে আছি, আমি ক্ষমতায় আছি, আমি একটা দলের প্রধান, আমি ডাকলে ১০ জন আসবে। কিন্তু আমি যখন মরে যাব তখন যারা আসবে তারা শ্রদ্ধা এবং সম্মান থেকে আমাকে দেখতে আসবে। আমার জানাজায় আসবে। তো এটুকুন বোধ যদি প্রত্যেকটা রাজনীতিবিদের থাকে আমি মনে করি তারা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় দেখুন, এই নির্বাচন নিয়ে আমি আবারও বলছি, আমাদের কোনো শঙ্কা নেই। আমাদের শঙ্কা শুধু একটা জায়গায়। সেটা হচ্ছে এই নির্বাচনে ভোটার উপস্থিতিটা কেমন হবে? পরপর ৩ টা জাতীয় নির্বাচনে কিন্তু উপস্থিতিটা আপনার ছিল না। একতরফা নির্বাচন ছিল। তো সেই রেকর্ড ভেঙে এই নির্বাচন কমিশন এবং এই সরকার কিন্তু ভোটারদেরকে খুব বেশি ধরেন সচেতন করতে পারে নাই।